হ্যালো বন্ধুরা, এখন বাজে তোমার 10টা 10 কি 10টা 10 বাজে। তো আমি 10:30টায় খেয়ে নেব, কি এখনও পারলে খেয়ে নিতে পারি, কেন আমি আজকে দুপুরবেলা যেহেতু কোনো ভাত খাইনি। তোমার ম্যাগি খেয়েছিলাম, আজকে দুপুরে খেয়েছিলাম তোমার ম্যাগি ম্যাগি তো খেয়েছিলাম। হ্যাঁ, মনে পড়ছে না, নিজের খাবার নিজেই মনে পড়ছে না কি খেয়েছি দুপুরে। আজকে দুপুরে হ্যাঁ, এবার মনে পড়েছে। কেন আগের দিনের ভাত তো খেয়ে শেষ হয়ে গেছিলো, আজকে কোনো নতুন ভাত ছিল না, আজকে কোনো ভাত ছিল না। আর বলেছিলাম যে প্রেগনেন্সিতে গ্যাসের ধারে হাত পুড়িয়ে রান্না করতে খুব আলসি লাগে, টায়ার্ডনেস লাগে, তাই আজকে দুপুরে কোনো ভাত করা হয়েছিল না। তাই দুপুরে খেয়েছিলাম ম্যাগি, তারপরে খেয়েছিলাম ফল, আপেল আর নাশপাতি, আর একটু কলা খেয়েছিলাম, তারপরে চিপস খেয়েছিলাম, তারপরে একটু ফান্টা খেয়েছিলাম। ফান্টা মিরিন্ডার টেস্ট তো একই, কেন কোকোনাট ওয়াটার বড় অর্ডার করে দেয়, আমি আর এক্সট্রা করে অর্ডার করিনি। তো আজকের সন্ধেবেলা আমি ভাতটা বসিয়ে দিয়েছি, কেন সকালে যেহেতু দুপুরবেলা যেহেতু পেট ভরে ভাত খাইনি, তো বাচ্চাটার কথা ভেবে তো ভাত বসাতে হবে। আমি যদি আলসি করে না খাই তো বাচ্চাটার তো শরীর ডিটোরিয়েট করবে না, খারাপের দিকে যাবে। তো বাচ্চাটা যাতে সুস্থ থাকে, ভালো থাকে, হেলদি থাকে, তো বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে জোর করে নিজেকে ওঠালাম। দিয়ে সন্ধেবেলা আমি ধূপ ঠুপ দিয়ে ঠাকুরকে, তারপরে নিজে ফ্রেশ হয়ে ঠাকুরকে ধূপ ঠুপ দিয়ে আমি সন্ধে 7:30 নাগাদ ভাত বসিয়ে দিয়েছিলাম। তো 7:30 নাগাদ ভাত বসিয়ে দিয়েছিলাম, গাঢ় ডালটা বর শিখিয়ে দিয়েছিল, গাঢ় ডালটা করলাম। কেন বরের গাঢ় ডালটা খাওয়া যাচ্ছিল না, এত ঝাল ছিল, নতুন করে আবার গাঢ় ডালটা করলাম। সঙ্গে নতুন ভাত বসালাম, কেন ভাত একদমই মানে ছিল না, ভাত খাওয়া হয়ে গেছিলো, আগের দিনে ভাতটা খাওয়া হয়ে গেছিলো, ভাত একদমই ছিল না। তো আজকে সন্ধ্যে 7:30টার সময়, কেন দুপুরবেলা কী বলতো, সকালবেলা 12টা থেকে না প্রচুর রোদ ওঠে, ওই আর রোদটা ঘরের ভিতর আসে, তো রোদটা আমার যেখানে ডাইনিংয়ে আমার যে কিচেনটা আছে, তো ডাইনিং কিচেনে প্রচুর রোদ, মানে বাইরে থেকে রোদটা জানলার ও ভিতর দিয়ে ওই গরম হাওয়াটা যে আসে না, তখন আর গ্যাসের ধারে দাঁড়িয়ে 1 ঘন্টা ধরে ভাত রান্না করতে ইচ্ছা করে না। ভাত কেন, যে কোনো রান্নাই, ম্যাগি টুকিটাকি করে শুয়ে পড়ি খেয়ে। তার সন্ধেবেলার পরিবেশটা একদম সুন্দর, মিঠি হাওয়া, ঠান্ডা হাওয়া বয়, আর রান্না করতেও ভালো লাগে। তো সন্ধেবেলা 7:30টার সময় আজকে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতের সাথে একটু নতুন করে গাঢ় ডাল করলাম। গাঢ় ডালটা খুব সুন্দর হয়েছে, আমি নিজে হাতে আজকে করেছি, বরের ওয়েটা ফলো করে গাঢ় ডাল করেছি নতুন করে, ভাত বসিয়েছি। আর বাবু মুসলিম থেকে যে বিফ তরকারিটা এনেছিলাম, বিফ তরকারিটা গরম করে ফোটালাম। তো সব রান্না রেডি হয়ে গেছে, কেন বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে নিজের আলসিটা কাটিয়ে জোর করে নিজেকে উঠিয়ে তো রান্না বান্না করতে হবে। আমি যদি শুয়ে থাকি আলসি করে, বাচ্চাটা তো খাওয়া হবে না, তাই না? আমি যখন একা ছিলাম, মানে বিয়ের পর যখন আমি একাকিত্ব কাটাতাম, যখন ইচ্ছা রান্না করতাম না, তখন আলাদা একটা দিন গেছে, তখন আমার বাচ্চা ছিল না পেটে, কিন্তু এখন একটা পেটে বাচ্চা এসছে, আমার বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে তো অল টাইম পেটটা ভরা রাখতে হবে। তো সেজন্য তো নিজের প্রতি নিজে কেয়ারিং করতে হবে। আমি যদি আলসি করে শুয়ে থাকি, রান্না করতে ইচ্ছা করছে না, করছে না, তাহলে তো বাচ্চাটার খাওয়া হবে না, তাই না? তো বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে জোর করে নিজেকে উঠালাম, নিজেকে উঠিয়ে তারপরে আমি ঠাকুরকে সন্ধে দিলাম, হাত মুখ ধুয়ে সিঁদুর পরে, তারপরে একটু চিড়ে ভাজা খেলাম, একটু হরলিক্স করতে ইচ্ছা করছিল না, হরলিক্স করিনি, আজকে দুধটা আছে সসপ্যানে, কালকে ওটা হরলিক্স খেয়ে নেবো করে। আমি চিড়ে ভাজা খেলাম সন্ধেবেলা, তার সাথে খেলাম আমি একটুখানি ফান্টা, কাপের মধ্যে ছিল। আর তারপরে রান্নাটা নামিয়ে দিলাম, তারপরে রান্নাটা বসিয়ে দিলাম, ভাত রান্নাটা বসিয়ে দিয়েছি 7:30টায়। তার সাথে বসালাম গাঢ় ডাল নতুন করে, আর বাবু মুসলিম থেকে এনেছিলাম বিফের তরকারি, সেই বিফের তরকারিটা ফোটালাম। এখন সব রান্না শেষ, তো রান্না আমার শেষ হয়ে গেছে, 9:30টার মধ্যেই রান্না শেষ হয়ে গেছে। 7:30টায় রান্না বসিয়েছিলাম, ভাত আর গাঢ় ডাল আর বিফের তরকারিটা তো ফুটিয়েছি। তো আমার 9টা 9:30টার মধ্যে রান্না শেষ হয়ে গেছে, 1 ঘন্টাও লাগেনি 9টা 9:30টার মধ্যে রান্না, কেন আমি 10:30টার আগে ডিনার করি না, প্রতিদিনই রাতে তাই। তো রান্না অল টোটাল কমপ্লিট হয়ে গেছে 9:30টার মধ্যে, 9:20, 9:20 বলতে পারো, 9:30টাও লাগেনি, 9:20-র মধ্যে অল রান্না ডান। ক্যাবিনেট মুছলাম, বাসনগুলো মুছলাম, সব কিছু জায়গার জিনিস জায়গায় রাখলাম, জলগুলো ভরলাম, জলের বোতলগুলো খালি হয়ে গেছিলো। তারপরে এখন সব খাবারগুলো চাপা আছে, আমি এখনই একটা সিনেমা চালাবো 375-এ টিভিতে, সিনেমা চালিয়ে একটা থালায় একটা বাটিতে ভাত নেব,
বিফের তরকারি নেবো। আর ডালটা কালকের জন্য করে রেখেছি, ডালটা আজকে ইউজ করবো না, ডালটা এখন ফ্রিজে ঢুকিয়ে দেবো। কালকে দুপুরবেলা ডাল দিয়ে খাবো। আর সন্ধ্যেবেলা ডিম সেদ্ধটা আমার পারফেক্ট কিছুতেই আমার হাতে হয় না, ডিম হাফ বয়েল হয়ে যায় যতবারই করতে যাই। তো ডিম হাফ বয়েল সন্ধ্যেবেলা খেয়েছিলাম চিড়ে ভাজার সাথে। তো ডালটা কালকের জন্য করা আছে, ডাল ভাত দুটোই কালকের জন্য করা আছে। কালকে রান্নার আমার কোনো খাটনি নেই, কালকে শুধু স্নান করে ঠাকুর পুজো দিয়ে আমি ভাতটা ফুটিয়ে নেবো, গরম করে নেবো, ডালটা ফুটিয়ে নেবো, তাহলেই হবে। আর একটা ডিমের অমলেট করে নেবো, তাহলেই হবে। তো ডালটা আমি এখন ফ্রিজে ঢুকিয়ে দেবো, গাঢ় ডাল যেটা করেছিলাম। আর এখন খাবো গরম গরম ভাত দিয়ে বিফের তরকারি, আর সাথে একটু পেঁয়াজ। অসাম রান্না গরম গরম ভাতের সাথে মেখে বিফের তরকারি আর পেঁয়াজ খেয়ে নেবো। ডালটা করে রেখেছি কালকের জন্য, কারণ ডাল বেসিক্যালি সবাই দুপুরবেলায় খায়। মাছ রান্নাটা আছে, বর যেটা করে দিয়েছিল। মাছ রান্নার কি মাছে কাটা থাকে তো ছোট ছোট, আমি একা থাকলে কি মাছ খেতে খুব ভয় লাগে। একা থাকলে কি যদি আমি এই যে মাছ, যে আমার বয়াল মাছ ভালো লাগে, কিন্তু এই যে লোভে পড়ে যদি মুখে গোটা দিয়ে দিই, তখন ছোটো কাটা যদি গলায় ফুটে যায়, সেটা বাচ্চার অসুবিধা হবে না। তো বর থাকলে বর মাছ বেছে দেয়। তো ওই জন্য বর শনিবারে আসবে, বরের সাথে একসাথে মাছ দিয়ে ভাত খাবো। মাছটা রেখে দিয়েছি, মাছের ঝোলটা ইউজ করিনি। তো মাছের ঝোল ফ্রিজে আছে বরের করে দেওয়া। আর আজকে আমি নতুন করে করছি গাঢ় ডালটা কালকের জন্য আছে, কালকে পরশু 2 দিন হয়ে যাবে ডালটা এখন ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর এখন খাবো গরম গরম ভাত দিয়ে বাবু মুসলিম রেস্টুরেন্টে বিফ তরকারি, আর সাথে একটু অল্প করে পেঁয়াজ। আর দেখি রাত্রিবেলা শোয়ার সময় একটু মিরিন্ডাও খেতে পারি, না নিম্বু পানিও খেতে পারি। নিম্বু পানিটা এনেছি আমি আর যাতে পিত্তি বমি যখন যতবার পড়বে, সবসময় তো হজমলা খাওয়া সম্ভব না, তোমাদের বলেছি কিছু কিছু রেস্ট্রিকশান আছে প্রেগনেন্সিতে, সেগুলো মেনে চলতে হবে। তো দেখি একটু নিম্বু পানিটা খাবো অল্প করে। আর হ্যাঁ, এই নেক্সট উইকে 9 তারিখে আমার আবার প্রেগনেন্সি চেক আপ আছে ডক্টর রিমঝিমের কাছে। আমার নেক্সট উইকে 9 তারিখে আমার প্রেগনেন্সি চেক আপ আছে। ইউএসজি করাতে যাব হয়তো। আর ইউএসজি করানোর জন্য নিয়ে যাচ্ছে নাকি ডক্টর রিমঝিম আমাকে ফুড সাজেশন করে দেবে। ও ডক্টর রিমঝিম এক রকমের গাইনোলজিস্ট, ও পিএইচডি করে আছে, ভালো 5টা স্টার আছে, গুগলে দেখলাম, আমার বরই বার করেছে অনলাইন থেকে। তো বরের সাথে স্কুটি করে যাব ডাক্তার রিমঝিমকে নিউটাউনের ওইদিকে দেখান। নিউটাউনের জন্য কোন দিকে ডাক্তার রিমঝিম বসে আমার বর ভালো বলতে পারবে। তো ডক্টর রিমঝিম গাইনোলজিস্টকে দেখাতে যাব। 9 তারিখে আমার চেক আপ আছে। তো ওখানে দেখি ডাক্তার কি ফুড সাজেশন লিখে দেয়, কেন আমরা আমাদের মেনু অনুযায়ী খাচ্ছি। এবার প্রেগনেন্সিতে কী খাবার খাওয়া উচিত, কী খাবার খাওয়া উচিত না, কী ড্রিঙ্ক করা উচিত, কী ড্রিঙ্ক করা উচিত না, কী ড্রাই ফ্রুটস খাওয়া উচিত, কী ফল খাওয়া উচিত, সেইগুলো একটা ফুড চার্ট ডাক্তার রিমঝিম গাইনোলজিস্ট একটা করে দিলে কি তার প্রেসক্রাইব অনুযায়ী আমি খাবারের চার্টটা যদি ফলো করি, তাহলে বাচ্চারও রক্ষা হবে, সুস্বাস্থ্য হবে, আমিও সেফ থাকবো বা আমার বাচ্চাও সেফ থাকবে। ঠিক আছে? তো একটা দামি গাইনোলজিস্টের আন্ডারে থাকলে কি তাহলে সেটা কখনো মানে খাবার অনিয়ম হবে না। তো বরকে সেটাই বললাম, বর বললো নিজে মত ফলিয়ে কোনো বাইরের খাবার খাস না, আমি ডাক্তার রিমঝিমের কাছে নিয়ে যাব তোকে, ডাক্তার রিমঝিম একটা ফুড চার্ট করে দেবে। সেই ডাক্তার রিমঝিম গাইনোলজিস্ট যখন ফুড চার্ট প্রেসক্রাইব করে দেবে, সেই খাবারের নিয়মগুলো ফলো করব, যে কোন খাবার খাওয়া উচিত, কোন খাবার খাওয়া উচিত না। ডাক্তার রিমঝিমের আন্ডারে আমি থাকবো, ফলালির থেকে খাবার থেকে ওষুধ খাওয়া থেকে কখন ইউএসজি করতে হবে, তো সব কিছু ডাক্তার রিমঝিমের আন্ডারে থেকে হবে। এবং আমার বড়ও বললো ডাক্তার রিমঝিম একটা ইঞ্জেকশন প্রেসক্রাইব করে দেবে। ইঞ্জেকশনটা দেওয়া হয় যাতে বেবি আর বেবির মা দুজনেই সুস্থ থাকে। কী জন্য ইঞ্জেকশন দেওয়া হচ্ছে বললো যে ডাক্তার রিমঝিম গাইনোলজিস্ট যখন একটা ইঞ্জেকশন প্রেসক্রাইব করে দেবে, আমাদের যে এখানে যে সরকারি যে ডাক্তারটা আছে ডাক্তার অমৃতা, তো ওর কাছে গিয়ে ওই যে আমাদের প্রেগনেন্সি যে সরকারি কার্ডটা দিয়েছে, সব কিছু যতক্ষণ না বেবি ডেলিভারি হচ্ছে ফ্রি চেক আপ যেটাকে বলে, তো ও বলেছে যে ডাক্তার রিমঝিমের কাছে আপনি প্রেসক্রাইব করে আনুন, ডাক্তার প্রেসক্রিপশান লিখে দিলে সেই অনুসারে আমি আপনাদের আয়রন আর ইঞ্জেকশন দিতে পারবো। ডাক্তারের প্রেসক্রিপশান ছাড়া ইঞ্জেকশন কি আয়রন আমি দেবো না। তো সেদিনকে যে আয়রনটা আমাকে খেতে দিয়েছিল, আমাকে আমার বরকে দুজনকেই বললো যে যে আয়রন দুটো আমি খেতে দিয়েছি, ওই আয়রন দুটো ডক্টর রিমঝিমকে এবার দেখিয়ে নিতে যে আয়রন দুটো সেফ কিনা।
আর ইঞ্জেকশান ডাক্তার রিমঝিম যেটা প্রেসক্রাইব করে দেবে সেই ইঞ্জেকশানই আমি আপনার ওয়াইফকে দেবো। তো সব কেন প্রথম একটা বাচ্চা আসছে, তার সে যাতে সুস্থ থাকে, সেফটিভাবে বেরোয়, সব কিছুতে একটা নিয়ম আছে না। তো একটা দামি গাইনোলজিস্ট ছাড়া সেটা তো কখনো সাধারণ গ্রামের ডাক্তার তো প্রেসক্রাইব করতে পারবে না। সো চলো, টাটা, হ্যাভ আ নাইস ডে, টেক কেয়ার টু অল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই হাসি খুশি থাকো। আর হ্যাঁ, সামনে আসছে শারদীয় শুভেচ্ছা, দুর্গাপুজো, সবাই শপিং করো, মনে খুশি রাখো, দিনটাকে ভালোভাবে এনজয় করো। আর সবসময় রাত্রিবেলা শোয়ার সময় বলবে হরে কৃষ্ণ হরে রাম, गणपति बप्पा मोरिया, मंगल मूर्ति मोरिया। जब भगवान हमारे पास में है तब डर किस बात का, है ना। टेक केयर टू ऑल।